ওয়েলকাম টু মাই চ্যানেল ডেস্টিনেশন WBCS। তোমাদের WBP কনস্টেবল এবং KP কনস্টেবলের যে 20 ডেজ সিরিজ ছিল, আজকে প্র্যাকটিস সেট 9। তো আজকের পরে তোমাদের যে ভিডিওগুলো আসবে সেগুলো সব সাবজেক্ট ওরিয়েন্টেড ভিডিও আসবে। যেমন তোমাদের পরবর্তী 3টে ভিডিও আসবে কারেন্ট অ্যাফেয়ার্স এবং 2025 সালের আপ টু ডেট। এরপরে তোমরা পাবে হচ্ছে সায়েন্স জিকে এবং হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, প্রত্যেকটা পেপার ধরে ধরে আলাদা করে তোমাদের পরবর্তী ভিডিওগুলো হবে। আর আমার যে ভিডিওগুলো হচ্ছে, এই ভিডিওগুলো তোমরা পিডিএফ, প্রিন্টেবল পিডিএফ তোমরা পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে যাবে, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখানে গেলে পরে তোমরা পিডিএফ পেয়ে যাবে। আর যেটা মূল বিষয় সেটা হচ্ছে, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। আজকে আমাদের যে প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে 1947 সালে ভারতের স্বাধীনতা আইন কি? দেখো, 1947 সালে আমাদের যে স্বাধীনতা আইন 1947-এর যে স্বাধীনতা আইন, তো এই স্বাধীনতা আইনের ক্ষেত্রে আমাদের কিন্তু দু রকম কোশ্চেন হয়। এর সঙ্গে রিলেটেড আমাদের দুটো তারিখ রয়েছে। একটা হচ্ছে ব্রিটেনের পার্লামেন্টে কবে সেটা পাস হয়, এবং দ্বিতীয় যে তারিখটা রয়েছে সেটা হচ্ছে ব্রিটেনের রাজা বা রানী সেটাকে কবে সম্মতি জানায়। তো দুটো তারিখই খুব ইম্পর্টেন্ট। সাল হচ্ছে আমাদের 1947, এই সালটা মাথায় রাখবে। আর তারিখ হচ্ছে, প্রথমে হচ্ছে 5 জুলাই। 5 জুলাই হচ্ছে এটা ব্রিটেনের পার্লামেন্টে এই আইনটা পাস হয়, এবং ঠিক তারপরে 18ই জুলাই হচ্ছে এটা রাজা বা রানীর সম্মতি লাভ করে। যেদিনকে রাজা বা রানীর সম্মতি লাভ করে সেদিন থেকে এটা হয় আইন। আমাদের দেশে যেরকম রাষ্ট্রপতির স্বাক্ষর বাধ্যতামূলক, ইংল্যান্ডের ক্ষেত্রে সেটা পার্লামেন্টে বিল পাস হওয়ার পর সেটা সেখানকার রাজা বা রানীর কাছে সেটা স্বাক্ষর হতে হয়। তো যাই হোক, ভারতের স্বাধীনতা আইন 1947, এবং সেটা 5 জুলাই হচ্ছে ব্রিটেনের পার্লামেন্টে সেটা পাস হয়, এবং তারপরে 18ই জুলাই কিন্তু সেটা ব্রিটেনের রানী সেখানে স্বাক্ষর করে। এবার একটা জিনিস মাথায় রাখবে এখানে, যে এই যেদিনকে এই বিলটা পাস হলো, মানে 18ই জুলাই 1947, সেদিন থেকে কিন্তু ভারতে ভাইসরয় যে পদ সেটা উঠে যায়। তো ভারতে সেদিন থেকে ভাইসরয় এই পদের অবলুপ্ত হয়, এবং এর পরিবর্তে ভারতে আবার গভর্নর জেনারেল পদ চালু হয়। গভর্নর জেনারেল এই পদটা কিন্তু ভারতে আবার পুনরায় চালু হয়। তো মাথায় রাখবে, তো ভাইসরয় এক্ষেত্রে তখন কে ছিলেন? আমাদের মাউন্টব্যাটেন ছিলেন আমাদের ভাইসরয়। মাউন্টব্যাটেন তিনি ছিলেন হচ্ছে ভারতের ভাইসরয়। সেই জন্য মাউন্টব্যাটেনকে বলা হয় ভারতের শেষ ভাইসরয়। প্রথম তিনি হচ্ছেন গভর্নর জেনারেল। এটা মাথায় রাখবে। এই সময় ভারতকে ডমিনিয়নের মর্যাদা দেওয়া হয়, অর্থাৎ ব্রিটেনের যে কমনওয়েলথের অন্তর্ভুক্ত ভারত সেখানে থাকে প্রথম দিকে। পরবর্তীকালে সেই ডমিনিয়ন স্ট্যাটাসটাও উঠে যায়, এবং গভর্নর জেনারেল পদটা উঠে গিয়ে আমাদের রাষ্ট্রপতি পদ চালু হয়। তো এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারতের স্বাধীনতা আইন। তাহলে সেক্ষেত্রে মাথায় রাখবে, যদি বলে ব্রিটেনের পার্লামেন্টে কবে পাস হয় সেটা 5ই জুলাই, আর যদি তোমাদের প্রশ্ন করে যে রাজা বা রানী কবে স্বাক্ষর করেন, তবে সেটা কিন্তু 18ই জুলাই হবে। নেক্সট কোশ্চেন আমাদের, এরপরে আমাদের নেক্সট কোশ্চেন, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। এখানে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন যেটা রয়েছে, সেখানে তোমরা মাথায় রাখবে যে এখানে আমাদের দু ধরনের প্রশ্ন হয়। একটা হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, একটা হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। খুব ইম্পর্টেন্ট দুটো বিষয়, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তো প্রথম যেটা আমরা বলবো সেটা হচ্ছে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, HRA। এটা হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। এই সংস্থাটাই পরবর্তীকালে নাম হয় HSRA, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। এদের বিষয়ে একটু ডিটেলসে আমরা ভালো করে জানবো বিষয়টা। তো প্রথমে যেটা আমাদের আছে HRA, এখানে মাথায় রাখবে তোমরা পাঞ্জাব, তারপর হচ্ছে ইউনাইটেড প্রভিন্স বা যুক্ত প্রভিন্স, যেটাকে আমরা বলি হচ্ছে ইউপি, আজকের দিনে যেটা ইউপি, এবং বিহার। এই 3টে জায়গাতে বিপ্লবী কর্মকাণ্ড হয়েছিল, যাদের মানে অর্গানাইজেশন ছিল হচ্ছে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। আর এক্ষেত্রে প্রথম এই অর্গানাইজেশনটা যখন আত্মপ্রকাশ করে সেটা হচ্ছে 1924, এই সময় আত্মপ্রকাশ করে, এবং জায়গাটার নাম হচ্ছে কানপুর, মাস হচ্ছে অক্টোবর। তাহলে 1924 অক্টোবর, এবং সেটা কোথায় আত্মপ্রকাশ করে? সেটা আত্মপ্রকাশ করে হচ্ছে কানপুরে। এবার মাথায় রাখবে, এইখানে আমাদের কনফিউশন আছে, প্রচুর বইতে বিভিন্ন রকম লেখা থাকে। আমি একদম অথেন্টিক যে তথ্যটা সেটা তোমাদের দেওয়ার চেষ্টা করি। কানপুরে যখন এই প্রতিষ্ঠানটা আত্মপ্রকাশ করে, তখন সেই প্রতিষ্ঠানের যারা প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, একজনের নাম হচ্ছে যোগেশ চন্দ্র চ্যাটার্জি, ঠিক আছে, আর একজনের নাম হচ্ছে শচীন্দ্র বা শচীন সান্যাল, আর একজনের নাম হচ্ছে রামপ্রসাদ বিসমিল, ঠিক আছে। তো এই 3জন হচ্ছে বিখ্যাত ব্যক্তি, যাদের সাহায্যে তোমার HRA বা হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন
প্রতিষ্ঠা হয়। কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? জায়গার নাম ছিল কানপুর। এবং সালটা কত ছিল? সালটা ছিল 1924। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। এখানে কিন্তু তোমার মানে এইটুকুর মধ্যে কিন্তু আমরা চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিংকে পাবো না, আমরা তাদেরকে পরবর্তী প্রেক্ষাপটে পাবো। তো এবার এই যে 1924-এ যে এইচআরএ এস্টাবলিশড হলো, এই এইচআরএ যে কর্মকাণ্ড করেছিল তার মধ্যে বিখ্যাত হচ্ছে কাকোরি ষড়যন্ত্র মামলা। তার মধ্যে বিখ্যাত ঘটনা হচ্ছে কাকোরি ষড়যন্ত্র ঠিক নয়, কাকোরি ট্রেন ডাকাতি, কাকোরি ট্রেন ডাকাতি। এবং কাকোরি ট্রেন ডাকাতির সূত্রপাতে মানে সূত্র ধরে ব্রিটিশ সরকার যে মামলা করেছিল সেটা হচ্ছে কাকোরি ষড়যন্ত্র মামলা। তো যাই হোক, আমাদের এই কাকোরি ট্রেন ডাকাতি সেটা হচ্ছে কাকোরি লখনৌয়ের পাশে একটা জায়গা, এবং এই ট্রেন ডাকাতি হয়েছিল 1925 এবং সেটা হয়েছিল আগস্ট মাসে। আর এই ট্রেন ডাকাতির সঙ্গে যুক্ত কারা ছিল? সেটা হচ্ছে এইচআরএ বলে যে সংগঠনটা, সেই সংগঠনটা কিন্তু এর সঙ্গে যুক্ত ছিল। আচ্ছা, আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি এখানে, এটা কাকোরি কোথায় অবস্থিত? কাকোরি হচ্ছে লখনৌ, তার কাছে অবস্থিত এই কাকোরিটা, এবং এর থেকেই সূত্রপাত হয় আমাদের কাকোরি ষড়যন্ত্র মামলা। এখান থেকে কাকোরি ষড়যন্ত্র মামলা এটা শুরু হয়েছিল। আচ্ছা, এই সূত্র ধরে কি হয়েছিল? রামপ্রসাদ বিসমিল, যেহেতু এই সংগঠনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, রামপ্রসাদ বিসমিল, তারপর হচ্ছে আশফাকুল্লাহ খান, রোশন সিং এবং হচ্ছে রাজেন্দ্র লাহিড়ী, চারজন বিখ্যাত ব্যক্তি। রাজেন্দ্র লাহিড়ী, এই চারজন বিখ্যাত ব্যক্তি, এদের কিন্তু ফাঁসি হয়েছিল তোমার কাকোরি ষড়যন্ত্র মামলার সূত্র ধরে। তো এই কাকোরি ষড়যন্ত্র মামলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। আমাদের এত ডিটেলস দরকার নেই, আমরা শুধুমাত্র মনে রাখবো হচ্ছে কত সালে কাকোরি ডাকাতি হয়েছিল, সেটা 1925 সাল। আর কারা করেছিল? এইচআরএ করেছিল। এইচআরএ কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1924। কোথায় হয়েছিল? কানপুরে। এই হচ্ছে আমাদের এখানকার ইনফরমেশন। এর বাইরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে সংগঠনটা ছিল এইচআরএ, এই সংগঠনটা তার নাম পরিবর্তন করে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। সোশ্যালিস্ট শব্দটা যুক্ত হয় 1928-এ দিল্লিতে ফিরোজ শাহ কোটলাতে। ওরা পুনরায় মিট করে এবং সেখানে নাম চেঞ্জ হয়। তো সেই বিষয়টাতে আমরা আসছি। তো যেটা আমাদের বিষয় ছিল সেটা হচ্ছে যে এইচএসআরএ মানে হচ্ছে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। তো এই যে সংগঠনটা আছে এটা কবে গঠন হয়? এটা 1928। কোন মাসে গঠন হয়? সেপ্টেম্বর মাসে গঠন হয়। কোথায় গঠন হয়? দিল্লিতে। এবং দিল্লিতে কোথায়? সেটা হচ্ছে ফিরোজ শাহ কোটলা, যেটা আজকে দিল্লির বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম, সেই ফিরোজ শাহ কোটলা। এবং এই ফিরোজ শাহ কোটলা কে নির্মাণ করেছিলেন? এটা কিন্তু আমরা মেডিয়েভেলে চলে যাব। মোহাম্মদ বিন তুগলকের পরবর্তীকালে ফিরোজ শাহ তুগলক তিনি নির্মাণ করেছিলেন, সেখান থেকে ফিরোজ শাহ কোটলা, ঠিক আছে, যেটার বর্তমান নাম অরুণ জেটলি স্টেডিয়াম। তো সেটা হচ্ছে ফিরোজ শাহ কোটলা ছিল, সেই স্থানে মিলিত হয়েছিলেন। এবং সেখানে যারা মিলিত হয়েছিলেন তাদের মধ্যে বিখ্যাত হচ্ছেন চন্দ্রশেখর আজাদ এবং হচ্ছে ভগৎ সিং। তো এখানে বিশেষ করে চন্দ্রশেখর আজাদ, তার উদ্যোগে সোশ্যালিস্ট শব্দটা যুক্ত হয়। কোনো বইতে ভগৎ সিং কথাটাও থাকে। তোমরা যদি পরীক্ষাতে দুটো অপশনই দেখো সেক্ষেত্রে একটু কনফিউশন আসতে পারে, আদারওয়াইজ দুটোর মধ্যে যদি একটা অপশন থাকে তোমরা সেটাকেই টিক করে আসবে। ওকে, তো এই হচ্ছে আমাদের এইচএসআরএ। এবার প্রশ্ন হচ্ছে এইচএসআর এর কিছু উল্লেখযোগ্য কর্মকাণ্ড ছিল। সেই উল্লেখযোগ্য কর্মকাণ্ডের মধ্যে কি কি কর্মকাণ্ড পড়ে? এক হচ্ছে ওরা স্যান্ডার্স হত্যার সঙ্গে যুক্ত। স্যান্ডার্স হত্যা, এই স্যান্ডার্স কে ছিলেন? স্যান্ডার্স ছিলেন হচ্ছে যখন সাইমন কমিশন ভারতে এসেছিল, সাইমন কমিশনের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হয়েছিল এবং সেখানে লালা লাজপত রায়ের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল সেখানে লালা লাজপত রায়ের উপরে ফ্যাটাল লাঠিচার্জ হয়, মানে ভয়ঙ্করভাবে লাঠিচার্জ হয় এবং সেই লাঠিচার্জে কিন্তু লালা লাজপত রায়ের মৃত্যু হয়। এবং সেই লাঠিচার্জের নেতৃত্ব দিয়েছিলেন কে? পুলিশ কমিশনার স্যান্ডার্স। তো সেই স্যান্ডার্সকে হত্যা করেছিলেন যারা, তাদের মধ্যে ছিলেন ভগৎ সিং এবং এই এইচএসআর এর সহযোগীরা। তো সেক্ষেত্রে স্যান্ডার্স হত্যার সঙ্গে যুক্ত এই সংগঠন। আর একটা যেটা, সেটা হচ্ছে ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত, এরা আইনসভায় বোমা নিক্ষেপ করেছিলেন।
কোথায় কি করেছিলেন? আইনসভাতে বোমা নিক্ষেপ করেছিলেন। তো এই দুটো ঘটনার সঙ্গে কিন্তু যুক্ত হচ্ছে HSRA, এবং এর প্রেক্ষাপটেই কিন্তু তৈরি হয়েছিল আমাদের লাহোর ষড়যন্ত্র মামলা, লাহোর ষড়যন্ত্র মামলা, এবং যার প্রেক্ষাপটেই কিন্তু তোমার ভগৎ সিং এর ফাঁসি হয়েছিল। তো এই যে ঘটনাগুলো, এইগুলো কিন্তু আমাদের HSRA এর সঙ্গে যুক্ত, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। নেক্সট কোশ্চেন, মাতঙ্গিনী হাজরা কে ছিলেন এবং কেন বিখ্যাত? দেখো, মাতঙ্গিনী হাজরা আমাদের পশ্চিমবঙ্গে, এবং তিনি হচ্ছেন মাতঙ্গিনী হাজরা হচ্ছে পশ্চিমবঙ্গে, এবং গান্ধীবাদী নেত্রী ছিলেন মাতঙ্গিনী হাজরা। তো বাড়ি কোথায় ছিল? বাড়ি হচ্ছে তমলুক। তো তমলুকে, এবং কোন আন্দোলন? 1942 ভারত ছাড়ো আন্দোলন, যেটাকে আমরা আগস্ট আন্দোলন নামে পরিচিত। যে আন্দোলনটা, সেই ভারত ছাড়ো আন্দোলন চলার সময় মাতঙ্গিনী হাজরা তমলুকে একটা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন, এবং সেখানে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। তো সেই মাতঙ্গিনী হাজরা সেই জন্য বিখ্যাত। তো 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন, এবং স্পেশালি তারিখটা ছিল 29 সেপ্টেম্বর। আমাদের তারিখ প্রয়োজন নেই, আমাদের সাল হচ্ছে 1942 ভারত ছাড়ো আন্দোলন। এবং মাতঙ্গিনী হাজরা, যাকে কি নামে পরিচিত? তিনি হচ্ছেন গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন। এইটুকুই আমাদের ইনফরমেশন। নেক্সট আমাদের কোশ্চেন হচ্ছে, প্রথম ভারতীয় ICS কে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, মাথায় রাখবে। প্রথম ভারতীয় ICS কে ছিলেন? ICS হচ্ছে ইন্ডিয়ান সিভিল সার্ভিস, যেটা সূচনা হয়েছিল কর্নওয়ালিসের সময়কালে। অ্যাকচুয়ালি কর্নওয়ালিসের সময়কালে কিন্তু ICS এক্সাম যেটাকে বলা হচ্ছে, সেই এক্সাম না, তিনি ICS এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, অর্থাৎ প্রশাসনের স্বচ্ছতা আনার জন্য তিনি চেষ্টা করেছিলেন, এবং স্বচ্ছ ব্যক্তিদেরকে যেন প্রশাসনে রাখা যায় তার জন্য বেতন বৃদ্ধি করেছিলেন, বিভিন্ন ধরনের ব্রাইব বা ঘুষ নেওয়া ইত্যাদি বন্ধ করার ব্যবস্থা করেছিলেন। সেই জন্য কর্নওয়ালিসকে বলা হয় ICS এর জনক। কিন্তু যে এক্সামটা, সেই এক্সাম কিন্তু অনেক পরে ভারতবর্ষে চালু হয়েছিল। তো সেটা চালু হওয়ার চেষ্টা হয়েছিল প্রথম আগে, মানে 1833-এর দিকে চেষ্টা হয়েছিল, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির মানে বাধাতে সেটা সম্ভব হয়ে ওঠেনি। তো আমরা ওই ডিটেলসটা একটু দেখব। তো প্রথম যে কোশ্চেনটা, সেটা হচ্ছে প্রথম ভারতীয় ICS কে? ICS হিসাবে প্রথম ভারতীয় যিনি, ICS হিসাবে প্রথম ভারতীয় হচ্ছেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। তো সত্যেন্দ্রনাথ ঠাকুর, ইনি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা, তবে তিনি হচ্ছেন প্রথম ভারতে ICS। সালটা হচ্ছে তোমার 1863 সালে তিনি প্রথম ICS পেয়েছিলেন। 1863 সাল মানে হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্ম। স্বামী বিবেকানন্দের জন্ম হচ্ছে 1863। ঠিক 1863 সালে সত্যেন্দ্রনাথ ঠাকুর হচ্ছে প্রথম ভারতীয় ICS হন। এবার ICS এর কিছু ডিটেলস, সেটা হচ্ছে আমরা ICS এর জনক কাকে বলা হয়? লর্ড কর্নওয়ালিসকে বলা হয়। লর্ড কর্নওয়ালিস, তাকে বলা হয় ICS এর জনক। এবার এই ICS এর কর্নওয়ালিসের সময়কাল কত? 1786 থেকে 93 হচ্ছে কর্নওয়ালিসের সময়কাল। তো কর্নওয়ালিসের পরবর্তীকালে জন শোরে ভারতের বাংলার গভর্নর জেনারেল ছিলেন। তার পরবর্তীকালে ছিলেন লর্ড ওয়েলেসলি। এই লর্ড ওয়েলেসলি সময়কাল হচ্ছে 1798 থেকে 1805। এই 1805 এর মাঝখানে 1800 সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন ফোর্ট উইলিয়াম কলেজ। মাথায় রাখবে, ফোর্ট উইলিয়াম কলেজ। এবার এই ফোর্ট উইলিয়াম কলেজ যে প্রতিষ্ঠা করেছিলেন তিনি, সেই ফোর্ট উইলিয়াম কলেজে কিন্তু যারা সিভিল সার্ভেন্ট হবে তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা হয়। অর্থাৎ ভারতের যে কালচার এবং ভারতের যে একটা বৈচিত্র্য, এটাকে শিক্ষা লাভ করা এবং করে ভারতে তারপরে তাদের ব্যবস্থা করা, সেটার জন্য তিনি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু কোম্পানির বাধা দেওয়ার ফলে কিন্তু এটা 5-6 বছর পরেই এইটা লন্ডনের হেইলেবেরিতে ট্রান্সফার হয়ে যায়। কিন্তু ICS এর ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা মাথায় রাখবে, লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ গঠন করার মূল উদ্দেশ্যই ছিল হচ্ছে যারা সিভিল সার্ভেন্ট তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। এছাড়াও আমরা এখান থেকে সিভিল সার্ভিসের ক্ষেত্রে আরেকটা জিনিস যেখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, সেটা হচ্ছে এর বয়স। কোন সময় কত বছর বয়স করা হয়েছিল, মানে বয়স কমানোর ফলে আন্দোলন হয়েছিল ভারতে, সেই জন্য এখানে ইম্পর্টেন্ট মাথায় রাখবে। সেটা হচ্ছে 1859 সাল থেকে এর বয়স ছিল 23 বছর বয়স। 23 বছর বয়স সর্বোচ্চ সীমা ছিল, তার মধ্যে ICS দিতে হবে। তো তারপরে 23টা কমে হয় হচ্ছে তোমার 22, সেটা 1860 সালে হয় 22, 1860।
তারপরে সেটা হয় 21 বছর, সেটা হচ্ছে 1866 সালে 21 হয়, এবং 1878 সালে সেটা হয় হচ্ছে 19 বছর। এই 19 বছর যখন হয় তখনই কিন্তু ভারত সভার নেতৃত্বে আন্দোলন হয়েছিল ভারতে আইসিএস এর বয়সটা বৃদ্ধি করা হোক সেই নিয়ে। তো এখানে 4টে সাল, প্রথমে 1859 থেকে 23 বছর, 1860-এ 22 বছর, 1866 থেকে সেটা 21 বছর হয়, এবং 1878-এ সেটা আরো কমিয়ে 19 বছর বয়স করা হয়। অ্যাকচুয়ালি ভারতীয়দের পক্ষে ইংল্যান্ডে গিয়ে এত কম বয়সে এই পরীক্ষা দিয়ে পাশ করাটা অসম্ভব ছিল। তো সেই জন্য এর বিরুদ্ধে আন্দোলন হয়েছিল আমাদের ভারত সভার নেতৃত্বে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এর বিরুদ্ধে আন্দোলন করেছিল। রাখবে সেটা হচ্ছে 1853 সালে যে চার্টার অ্যাক্ট হয়েছিল, 1853 সালের যে চার্টার অ্যাক্ট হয়েছিল সেখানে কিন্তু আইসিএস এর ক্ষেত্রে এক্সামকে বাধ্যতামূলক করা হয়, এক্সামকে বাধ্যতামূলক করা হয়, বাধ্যতামূলক করা হয়। এর আগে 1833 সালে এটা করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোম্পানির বাধা দেওয়ার পরে, পরিচালন মণ্ডলী বাধা দিয়েছিল, যার ফলে তখন করতে পারেনি, কিন্তু 1853-তে কিন্তু এই এক্সামটা বাধ্যতামূলক করা হয়েছিল। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আইসিএস সংক্রান্ত প্রশ্ন। নেক্সট কোশ্চেন আমাদের সেটা হচ্ছে জিওগ্রাফি থেকে নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে আমাদের লু। লু কি জিনিস? দেখো, লু এটা হচ্ছে এক ধরনের গরম বাতাস। লু হচ্ছে এক ধরনের গরম বাতাস। গরম শুধু নয়, এটা কিন্তু শুষ্ক বাতাস, মাথায় রাখবে। এবং এই বাতাসটা আমাদের মূলত উত্তর পশ্চিম ভারতে কবে হয়? গ্রীষ্মকালে কিন্তু এই বাতাসটা প্রবাহিত হয়। এই রকমই আর একটা বাতাস আছে যেটাকে বলা হয় আঁধি। আঁধি যেটা, সেটা কিন্তু বালু ঝড়। আঁধি হচ্ছে বালু ঝড়। একই লোকেশন উত্তর পশ্চিম ভারত বলতে এখানে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, ওই এলাকাতে লু মূলত দিনের বেলাতে হয় এবং শুষ্ক গরম বাতাস হয়। আর আঁধি হচ্ছে বালু ঝড় হয়, মানে ওই প্রচন্ড জোরে বাতাস হয় ঝড়ের মতো এবং সেখানে বালু প্রবাহিত হয়, সেটা হচ্ছে আঁধি। এছাড়াও আমরা আরো কিছু ঝড় পাবো বা স্থানীয় বাতাস পাবো যেটা আমাদের এক্সামে খুব আসে। যেমন ধরো কালবৈশাখী। কালবৈশাখী, এই কালবৈশাখীকে ইংলিশে বলে নরওয়েস্টার। এই কালবৈশাখী আমাদের বৈশাখ মাস অর্থাৎ মে মাস মানে গ্রীষ্মকালে হয়। এই কালবৈশাখী আমাদের পশ্চিমবঙ্গ, এটা আমাদের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যাতে কালবৈশাখী নাম। কিন্তু সেম ঝড় আসামে নাম হচ্ছে বরদৈছিলা। আসামে একে বলে বরদৈছিলা। ওকে, নেক্সট আমাদের তোমার কালবৈশাখী বাদ দিয়ে আমরা বলবো আম্রঝড়। এই যে আম্রঝড় বা আম্র বৃষ্টি, এটা হচ্ছে আমাদের ম্যাঙ্গো শাওয়ার। ম্যাঙ্গো শাওয়ার, এই ম্যাঙ্গো শাওয়ার হচ্ছে পুরো দক্ষিণ ভারতের যে কোস্টাল রিজিয়ন, তার মধ্যে মেইন হচ্ছে কেরালা এবং কর্ণাটক। কর্ণাটক হচ্ছে বেশি মেইন, এছাড়াও তোমরা পাবে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ। এদের যে কোস্টাল রিজিয়ন, সেই কোস্টাল রিজিয়নে কিন্তু আম্র বৃষ্টি বা ম্যাঙ্গো শাওয়ার হয়ে থাকে। এর পাশাপাশি আমরা পাবো হচ্ছে চেরি ব্লসম। চেরি ব্লসম, এই চেরি ব্লসম যেটা, এটাকে বলা হয় কফি বৃষ্টি। এবার তোমরা জানো কফি পশ্চিম ভারতবর্ষে সবচেয়ে বেশি হয় কোথায়? কর্ণাটক, তারপরে কেরালা, তারপরে তামিলনাড়ু। অর্থাৎ কফি বৃষ্টি ভারতের দৃষ্টিকোণ থেকে সেটা কিন্তু কর্ণাটক, মেইনলি কর্ণাটক, তার পাশে আমরা কেরালা বলতে পারি। তো এটা কফি বৃষ্টিটাকেই ইংলিশে মানে বলা হচ্ছে চেরি ব্লসম। আচ্ছা, নেক্সট আমাদের আরেকটা বৃষ্টি রয়েছে, সেটা হচ্ছে তোমার টি শাওয়ার। টি শাওয়ার বা চা বৃষ্টি, এটা কিন্তু আমরা আসামে পাবো। টি শাওয়ার পাবো হচ্ছে আমরা আসামে। ঠিক আছে, তো এই কয়েকটা বৃষ্টি কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ও আরেকটা বৃষ্টি বাদ গেল, সেটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝা, পশ্চিমী ঝঞ্ঝাকে ইংরেজিতে বলা হয় ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস। মূলত এটা ভূমধ্যসাগর থেকে আসা, ভূমধ্যসাগর থেকে আসা। আর ভূমধ্যসাগরের যে জলবায়ু, তার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শীতকালে বৃষ্টি হয়। তো ভূমধ্যসাগর থেকে এই বাতাসটা ভারতে আসে, পশ্চিম দিক দিয়ে আসে। এর এলাকা মূলত পাঞ্জাব। পাঞ্জাব বলতে দুই রকম পাঞ্জাবি, অর্থাৎ সমভূমির পাঞ্জাব এবং পার্বত্য পাঞ্জাব দুটোই।
এবং পার্বত্য পাঞ্জাবের মধ্যে আমরা হিমাচলের কিছু এলাকা পেয়ে যাই, কাশ্মীরে কিছুটা অঞ্চল আমরা পাই, যেখানে শীতকালে বৃষ্টি হয় এবং এই পশ্চিমী ঝঞ্ঝার ফলেই কিন্তু আমাদের নভেম্বর মাস নাগাদ উত্তর ভারতের যে মানে কাশ্মীর, হিমাচল এই সমস্ত এলাকায় বরফ পড়ে। তো সেটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। তো পশ্চিমী ঝঞ্ঝা শীতকালে হয়, এটা মাথায় রাখবে। বাকিগুলো ওভারঅল গ্রীষ্মের আশেপাশে হয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের ভারতবর্ষের স্থানীয় বাতাস এবং তাদের নাম ও এলাকা। এর পাশাপাশি আমরা পাবো বিশ্বে, গোটা পৃথিবীতে কিছু বিখ্যাত স্থানীয় বায়ু, যেখান থেকে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে। তো পৃথিবী জুড়ে যে সমস্ত বিখ্যাত স্থানীয় বাতাস রয়েছে, তো সেগুলোর মধ্যে আমরা 1 নম্বরে পাবো হচ্ছে ফন। তো ফন সেটা কোথায় রয়েছে? সেটা আল্পস পর্বতে, আল্পস পার্বত্য অঞ্চলে, আল্পস পার্বত্য অঞ্চল। তো সেখানে যে বাতাসটা রয়েছে সেটার নাম হচ্ছে ফন, মাথায় রাখবে ফন। নেক্সট আমরা পাবো হচ্ছে চিনুক। এই চিনুককে বলা হয় তুষার ভঙ্গক। অ্যাকচুয়ালি উষ্ণ বাতাস, তো বরফের গায়ে যখন লাগে বরফ ভেঙে যায়, তো সেই জন্য একে বলা হয় তুষার ভঙ্গক। তো চিনুক এই চিনুক রয়েছে রকি পার্বত্য অঞ্চল, রকি পার্বত্য অঞ্চলে চিনুক, আর আল্পস পার্বত্য অঞ্চলে কিন্তু ফন, মাথায় রাখবে। নেক্সট হচ্ছে সাহারা মরুভূমিতে বেশ কিছু শুষ্ক বাতাস রয়েছে, গ্রীষ্মকালীন গরম বাতাস, সেটা হচ্ছে সিরক্কো, সিরক্কো, খামসিন, হারমাট্টান, ঠিক আছে, আর সাইমুং। এই কয়েকটা হচ্ছে তোমার সাহারা মরুভূমি অঞ্চলের উষ্ণ বাতাস এটা। এরপরে তোমরা পাবে হচ্ছে মিস্ট্রাল, এটা জার্মানিতে রোন অববাহিকা অঞ্চলে এই মিস্ট্রালটা দেখতে পাওয়া যায়। নেক্সট পাবে হচ্ছে বোরা হচ্ছে অ্যাড্রিয়াটিক উপকূলে পাওয়া যায়। পম্পেরো, তোমাদের আগের ভিডিওতে রয়েছে পম্পাস তৃণভূমি আর প্রেইরি। পম্পাস হচ্ছে দক্ষিণ আমেরিকা, তো সেই পম্পাসের এখানে সেটা হচ্ছে পম্পেরো, ঠিক আছে, এটা হচ্ছে পম্পাস তৃণভূমিতে দেখতে পাওয়া যায় পম্পেরো। একটা হচ্ছে ব্লিজার্ড, এটাও রকিতে একটা জিনিস দেখো, চিনুক সেটা হচ্ছে উষ্ণ, রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ বাতাস চিনুক, আর ব্লিজার্ড হচ্ছে রকি পার্বত্য অঞ্চলের শীতল বাতাস, ঠিক আছে, শীতল বাতাস। লাস্ট হচ্ছে জোন্ডা, এই জোন্ডা হচ্ছে আর্জেন্টিনাতে, ঠিক আছে, আর্জেন্টিনাতে জোন্ডা পাওয়া যায়। আবার পম্পাসও তো আর্জেন্টিনাতে রয়েছে, সেখানে হচ্ছে পম্পেরো পাওয়া যায়। তো এগুলো আমাদের গোটা পৃথিবীতে কিছু বিখ্যাত স্থানীয় বাতাস, যেখান থেকে আমাদের কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। নেক্সট কোশ্চেন আমাদের, বিশাখাপত্তনম বন্দর ভারতের কোন দিকে অবস্থিত? দেখো, বিশাখাপত্তনম বন্দর, বিশাখাপত্তনম, এই বন্দরটা হচ্ছে ভারতের পূর্ব উপকূলে অবস্থিত, এটা ভারতের পূর্ব উপকূলে অবস্থিত। তো এবার প্রশ্ন হচ্ছে, আমাদের ভারতবর্ষের যে পূর্ব উপকূল সেখানে অনেকগুলো বন্দর রয়েছে, যেমন ধরো কলকাতা বন্দর এবং হলদিয়া, দুটো বন্দর একই মানে দ্বৈত সত্তা। তারপরে চলে আসবো পারাদ্বীপ, বিশাখাপত্তনম, এবং তামিলনাড়ুতে কিন্তু আমরা বেশ কিছু বন্দর পাবো। তো আমরা এক নজরে কয়েকটা বন্দর সম্পর্কে একটু দেখে নিই। তো প্রথম সেটা হচ্ছে আমাদের কলকাতা পোর্ট, কলকাতা এবং হলদিয়া, এই দুটো বন্দর একসাথে আমরা ভারতের মানে পূর্ব উপকূলের প্রধান বন্দরের মধ্যে পাবো। তো এই দুটোই কিন্তু মানে নদীর ওপরে অবস্থিত বন্দর, সমুদ্রের কাছে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর তার মধ্যে কলকাতা সেটা হচ্ছে ভারতের সবচেয়ে পুরনো নদী বন্দর, মানে এইটা কিন্তু আধুনিক ভারতের কথা বলা হচ্ছে, প্রাচীনে তো আমরা লোথাল পাবোই। সবচেয়ে পুরনো নদী বন্দর হচ্ছে আমাদের এই কলকাতা বন্দর। এর সময়কাল হচ্ছে 1870 থেকে 1870 সাল থেকে হচ্ছে এই কলকাতা বন্দর কাজ করে। তো কলকাতা বন্দরের নাব্যতার প্রবলেম আছে, পলি ডিপোজিশন হয়ে গেছে নদীর নিচে, বড় জাহাজ ঢুকতে পারে না, সেই জন্য আমাদের হলদিয়া বন্দর ও সাবস্টিটিউট হিসাবে রয়েছে, এবং দুটো বন্দর একসাথে কাজ করে। আচ্ছা, নেক্সট কলকাতা বন্দরের ওপরে, এটা হচ্ছে আমাদের যে পূর্ব ভারতের যতগুলো রাজ্য রয়েছে, আমাদের নর্থ ইস্টের যে 7 সিস্টার সেই সমস্ত, এবং তার সঙ্গে নেপাল, ভুটান, ইভেন বাংলাদেশ কিছুদিন আগে পর্যন্ত
তোমার এই কলকাতা বন্দরের মাধ্যমেই কিন্তু তাদের মূল বিজনেসটা হয়ে থাকে। তো এটা হচ্ছে পূর্ব ভারতের মূল বন্দর হিসাবে কলকাতা বন্দর অবস্থান করে। নেক্সট আমরা চলে যাব যেটা, সেটা হচ্ছে আমাদের পারাদ্বীপ বন্দর। এই পারাদ্বীপ বন্দর যেটা, সেটা হচ্ছে আমাদের উড়িষ্যাতে অবস্থিত পারাদ্বীপ বন্দর। তো সেই পারাদ্বীপ যে বন্দরটা রয়েছে, এটা রাজ্যের নাম হচ্ছে ওড়িশা, রাজ্যের নাম। আর মহানদী, উড়িষ্যার যে বিখ্যাত নদী মহানদী, এই মহানদীর বদ্বীপে অবস্থিত। আচ্ছা, মহানদী যে রয়েছে, মহানদী এর হচ্ছে যে সবচেয়ে বড় ড্যাম, যেটা দীর্ঘ লম্বা যে ড্যাম, যেটা হীরাকুদ, সেটা মহানদীর ওপর অবস্থিত। আর মহানদীর তীরে অবস্থিত বিখ্যাত শহর হচ্ছে কটক, একটা বিখ্যাত শহর। আর মহানদীর উৎপত্তি হচ্ছে তোমার ছত্তিশগড়, সেখান থেকে উড়িষ্যার মধ্য দিয়ে বঙ্গোপসাগরে মহানদী পতিত হয়েছে। আচ্ছা, এর উপনদীর মধ্যে পাবে তোমরা হচ্ছে ইবো, মান্দো, শেওনাথ এবং হাসদা, এগুলো হচ্ছে মহানদীর উপনদী। পরীক্ষায় কিন্তু আসে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা আসে। তো সেই মহানদীর বদ্বীপে হচ্ছে পারাদ্বীপ বন্দর অবস্থিত এবং এটা উড়িষ্যাতে অবস্থিত একটি বন্দর। এছাড়াও পারাদ্বীপ বন্দরের মধ্যে এখান থেকে মেইনলি সেটা হচ্ছে লোহা রপ্তানি করা হয়। লোহা রপ্তানি করা হয় হচ্ছে এই পারাদ্বীপ বন্দর দিয়ে। নেক্সট আমরা চলে আসবো হচ্ছে বিশাখাপট্টনম বন্দর। বিশাখাপট্টনম বন্দরের মূল যে ব্যাপারটা, সেটা হচ্ছে গভীরতম বন্দর হচ্ছে বিশাখাপট্টনম, এটা মাথায় রাখবে। আর বিশাখাপট্টনমে একটা জিনিস রয়েছে, সেটাকে বলা হয় ডলফিন নোজ। ডলফিনের নাকের মতো একটা অংশ রয়েছে, যেটা পাহাড়েরই একটা কার্ভ, সেটা ডলফিনের নাকের মতো দেখতে লাগে, সেই জন্য ওটাকে বলা হয় ডলফিনস নোজ। এটা কিন্তু রয়েছে কোথায়? বিশাখাপট্টনম যে বন্দর, সেখানে রয়েছে। বিশাখাপট্টনমে হচ্ছে আমাদের ডিফেন্স, মানে যেটা নেভাল বেস, নৌসেনা ঘাঁটি, ঠিক আছে, সেটা বিশাখাপট্টনমে রয়েছে। আর এটা হচ্ছে ডিপেস্ট, বিশাখাপট্টনম হচ্ছে ডিপেস্ট পোর্ট ভারতবর্ষের, ঠিক আছে, ভারতবর্ষের এটা গভীরতম বন্দরের মধ্যে পড়ে। তো এই তিনটে জিনিস হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট বিশাখাপট্টনম বন্দর সম্পর্কে। নেক্সট আমরা চলে যাব হচ্ছে তামিলনাড়ুর ক্ষেত্রে কয়েকটা গুরুত্বপূর্ণ বন্দর। তো তামিলনাড়ুর যে গুরুত্বপূর্ণ বন্দর রয়েছে, তার মধ্যে 1 নম্বরে পাবো হচ্ছে আমরা চেন্নাই বন্দর। এই চেন্নাই বন্দর যেটা রয়েছে, এই চেন্নাই বন্দর পাবো কোথায়? চেন্নাইতে, অর্থাৎ তামিলনাড়ুতে এই চেন্নাই বন্দর অবস্থিত। এইটা কিন্তু মনে রাখবে, খুব ভালো করে মনে রাখবে, এটা কিন্তু ভারতের প্রথম কর্পোরেট বন্দর। চেন্নাই ভারতের প্রথম কর্পোরেট বন্দর নয়, এটা পুরনো বন্দরের মধ্যেই পড়ে। 1881 সালে এই বন্দরটা হয়েছিল। কলকাতা বন্দর আমাদের 1870, আর এটা 1881 সালে চেন্নাই বন্দর হয়েছিল। চেন্নাইয়ের পাশেই যে আরেকটা বন্দর রয়েছে, সেটার নাম হচ্ছে এন্নোর বন্দর। এন্নোর বন্দরকে বলা হয় হচ্ছে কামরাজার বন্দর। এই কামরাজার বন্দর যেটা রয়েছে, এটা হচ্ছে ভারতের প্রথম কর্পোরেট বন্দর। বন্দর কিন্তু এই বন্দরটা মাথায় রাখবে। এই কোশ্চেনটাই পরীক্ষায় আসে আমাদের। ভারতের প্রথম কর্পোরেট বন্দর কোনটা? আনসারটা হবে এন্নোর বা কামরাজার পোর্ট। আর এখানে আমাদের আর একটা বন্দর রয়েছে, সেটার নাম হচ্ছে তুতিকোরিন বন্দর। এই তোমার তামিলনাড়ুতে 3টে মূল বন্দর রয়েছে, ঠিক আছে, তুতিকোরিন বন্দর। এই তুতিকোরিন বন্দরটার নাম হচ্ছে VO চিদম্বরম বন্দর। এই তুতিকোরিন বন্দর বা VO চিদম্বরম বন্দরের পরবর্তী, মানে এটা আমাদের পূর্ব উপকূলের সবগুলো বন্দর। এরপরে আমরা যেগুলো পাবো সেগুলো সব পশ্চিম উপকূলের বন্দর। পশ্চিম উপকূলের যে বন্দরগুলো রয়েছে, তার মধ্যে রয়েছে কান্ডালা বন্দর, যেটার নাম হচ্ছে দীনদয়াল পোর্ট। তারপরে রয়েছে মুম্বাই বন্দর এবং নবসেবা বন্দর বা জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট বা JNPT বলা হচ্ছে। তারপরে গোয়াতে মারমাগাঁও বন্দর, ম্যাঙ্গালোর বন্দর কর্ণাটকে, এবং কোচি বন্দর সেটা হচ্ছে কেরালাতে। খুব সামান্য ইনফরমেশন আমরা একটু নিয়ে নিই, সেটা হচ্ছে কান্ডালা বন্দর যেটা, এই কান্ডালা বন্দরের বর্তমান নাম হচ্ছে দীনদয়াল পোর্ট। এই দীনদয়াল উপাধ্যায়, তার নাম থেকে দীনদয়াল পোর্ট। এটা হচ্ছে কচ্ছ উপসাগরে অবস্থিত এবং কচ্ছ উপসাগর এবং হচ্ছে গুজরাট। এটা হচ্ছে ভারতের মানে ব্যস্ততম গুলোর মধ্যে একটা এবং বৃহত্তম গুলোর মধ্যে একটা। মনে রাখবে, ব্যস্ততম এবং বৃহত্তম নয়, তাদের মধ্যে একটা। আর কান্ডালা হচ্ছে ভারতবর্ষের প্রথম শুল্কমুক্ত বন্দর কান্ডালা। তো এই হচ্ছে আমাদের কান্ডালা বন্দর।
এরপরে আমরা চলে আসবো হচ্ছে মুম্বাই পোর্ট। মুম্বাই একটা সময়কালে ভারতের বৃহত্তম বন্দরের মধ্যে ছিল, কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে মুম্বাইয়ের থেকে সমস্ত শিফট হয়ে গেছে নবসেবা বা তোমার হচ্ছে জেএনপিটি, জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্টে। তো সেই মুম্বাই বন্দর যেটা রয়েছে সেটা কোথায়? সেটা মহারাষ্ট্রে অবস্থিত। মহারাষ্ট্রের কোথায়? মুম্বাই, তো মুম্বাইই হবে, ঠিক আছে। মুম্বাই বন্দর যেটা, সেটা হচ্ছে প্রাকৃতিক বন্দর এবং প্রাচীনতম বন্দর, মাথায় রাখবে, প্রাচীনতম এবং প্রাকৃতিক বন্দর। এই মুম্বাই বন্দর কিন্তু এটা তোমরা মানে যেটা আমাদের ইতিহাসের যে পার্ট, যেখানে আমরা অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান পড়ব, সেখানে আমরা ওটা জানতে পারবো যে পর্তুগিজদের কাছ থেকে ব্রিটিশরা এটা যৌতুক হিসাবে পেয়েছিল। তো সেই জিনিসটা সেই মুম্বাই, অতএব সে বহু পুরনো পোর্টের মধ্যে কিন্তু মুম্বাই পোর্ট পড়ে। তো যাই হোক, এই হচ্ছে কান্ডালা এবং মুম্বাই। কিন্তু মেইন যে পোর্ট রয়েছে আমাদের পশ্চিম উপকূলে, তার মধ্যে অন্যতম যে পোর্টটা সেটা হচ্ছে জেএনপিটি বা জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট। তো জেএনপিটি, জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট, এটাকেই বলা হয় নভসেবা। এটা হচ্ছে হাইটেক বন্দর, এটা হচ্ছে হাইটেক বন্দর, মাথায় রাখবে, এটা কিন্তু হাইটেক বন্দর। আর এখানে তোমার বড় বড় কন্টেইনার এই বন্দরের মাধ্যমে যায়। তো এইটা বর্তমানে ভারতের বিজিয়েস্ট বন্দর বা হাইটেক বন্দর বা লার্জেস্ট বন্দর, এই জাতীয় প্রশ্নে কিন্তু আমাদের এটা জেএনপিটি বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে গোয়াতে অবস্থিত। গোয়াতে কি আছে? মারমাগাঁও বন্দর আছে, মারমাগাঁও বন্দর গোয়াতে। এই মারমাগাঁও বন্দর দিয়ে কিন্তু লোহা রপ্তানি হয়, ঠিক আছে, লোহা। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের ম্যাঙ্গালোর বন্দর। ম্যাঙ্গালোর বন্দর হচ্ছে আমাদের কর্ণাটকে রয়েছে। আর কোচি বন্দর, এটা রয়েছে হচ্ছে আমাদের কেরালাতে অবস্থিত কোচি বন্দর। তো এখানে এই বন্দরের মধ্যে তোমার ম্যাঙ্গালোর যে, এটা আমরা পাবো হচ্ছে কর্ণাটক উপকূলে পাবো। কোচি যেটা, সেটা আমাদের মালাবার উপকূল। আর গোয়া মারমাগাঁও বন্দর যেটা, সেটা আমাদের কোঙ্কণ উপকূল এর মধ্যে পড়বে। নেক্সট কোশ্চেন আমাদের সেটা হচ্ছে নিম্নলিখিত কোনটি পশ্চিম বাহিনী নদী? পশ্চিম বাহিনী নদী বলতে আমরা মূলত বুঝে থাকি নর্মদা এবং তাপ্তিকে। পশ্চিম বাহিনী নদী বলতে মূলত নর্মদা নদী এবং তাপ্তি নদী, এই দুটো নদীকেই আমরা পশ্চিম বাহিনী নদী বলে থাকি। বাকি নদীগুলো হচ্ছে পূর্ব বাহিনী নদী। দেখো এখানে মানচিত্র যদি আমরা এরকম দেখে থাকি, তাহলে আমাদের নর্মদা নদী এই ডাইরেকশানে আর তাপ্তি নদী আমাদের এই ডাইরেকশানে, আর এটা আমাদের পশ্চিম ডাইরেকশন, আর এটা আমাদের পূর্ব ডাইরেকশন, ইস্ট ডাইরেকশন। এখানে আমরা পাবো হচ্ছে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, ওপর দিক দিয়ে আসছে মহানদী। তো এগুলো আমাদের পূর্ব দিকে প্রবাহিত নদী। মূলত আমাদের ভারতবর্ষের এই সাইডে যে আরাবল্লী রয়েছে, আরাবল্লী পর্বতের উত্থান হয়েছে, যার ফলে ভারতের যে স্লোপটা সেটা এইভাবে দক্ষিণ পূর্ব দিকে, যার ফলে নদীগুলো কিন্তু আমাদের সব পূর্ব বাহিনী হয়ে বঙ্গোপসাগরেই পতিত হয়েছে। এখানে মহানদী, তার নিচে হচ্ছে আমরা গোদাবরী, কৃষ্ণা এবং কাবেরী নদী। কিন্তু এখানে যে দুটো নদী রয়েছে নর্মদা এবং তাপ্তি, এই দুটো নদী কেন পশ্চিম বাহিনী? কারণ এই দুটো নদী রিফ্ট ভ্যালি বা গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে গেছে, তো তার জন্য এই নদীগুলো পশ্চিম বাহিনী হয়েছে, ঠিক আছে। তো এখানে রিফ্ট ভ্যালি বা গ্রস্ত উপত্যকা যেটা রয়েছে সেটা ওপর দিকে রয়েছে বিন্ধ্য, তার নিচে রয়েছে সাতপুরা। তো বিন্ধ্য সাতপুরার মধ্য দিয়ে নদীগুলো প্রবাহিত হয়েছে। নর্মদা নদী যেটা, এই নর্মদা নদীর ক্ষেত্রে মাথায় রাখবে, এই নর্মদা নদীর মধ্যপ্রদেশ থেকে এসে, মধ্যপ্রদেশের মধ্য দিয়ে এসে মহারাষ্ট্র কিছুটা আর গুজরাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। মূলত এই তিনটে রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নর্মদা নদীর ওপরে ধোঁয়াধার জলপ্রপাত জব্বলপুরে অবস্থিত, ধোঁয়াধার জলপ্রপাত জব্বলপুরে অবস্থিত। মূলত মার্বেল রক্সের ওপরে জল আছড়ে পড়ে এবং সেখান থেকে ডাস্ট ওপরে ওঠে, ধোঁয়ার মতো দেখায়, সেই জন্য এটা হচ্ছে ধোঁয়াধার জলপ্রপাত।
এবং নর্মদা নদী এখানে তোমরা পাবে হচ্ছে সর্দার সরোবর, অর্থাৎ বল্লভভাই প্যাটেলের নামে যেটা সর্দার সরোবর, এখানে কিন্তু নর্মদা নদীর ওপরে অবস্থিত গুজরাটে। তো এগুলো হচ্ছে আমাদের নর্মদা নদী এবং পশ্চিম বাহিনী ও পূর্ব বাহিনী নদীর কিছু তথ্য। আমি পরবর্তী তোমাদের জিওগ্রাফি স্পেশাল ভিডিওতে আমি নদ নদীর সংক্ষিপ্ত নিয়ে আসবো, যাতে তোমাদের পরীক্ষায় হেল্প হয়। নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের, ভারতের সংবিধানের কোন পর্বে মৌলিক অধিকার রয়েছে? মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস, এখানে পর্ব বলতে আমাদের কাছে পার্ট জানতে চেয়েছে। তো এখানে পার্ট হচ্ছে আমাদের 3 নম্বর পার্ট 3তে আমাদের রয়েছে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস, সেটা আমাদের পার্ট 3। আর্টিকেল রয়েছে আমাদের 12 থেকে 35। ফান্ডামেন্টাল রাইটসের কয়েকটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে মূল সংবিধানে মৌলিক অধিকার ছিল 7টি, পরবর্তীকালে বর্তমানে মৌলিক অধিকার 6টি। একটা মৌলিক অধিকার, সেটা হচ্ছে সম্পত্তির অধিকার, এটা আমাদের সংবিধানে মৌলিক অধিকারে ছিল, আর্টিকেল 31-এ ছিল। সেখান থেকে এটাকে বাতিল করে বর্তমানে সেটা 300A, এটা কিন্তু এখন অর্ডিনারি লিগ্যাল রাইট, সাধারণ আইনগত অধিকার, এটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। আর এই সম্পত্তির অধিকারকে বাতিল করা হয়েছে, সেটা হচ্ছে 78 সংশোধনীর মাধ্যমে, সংবিধান সংশোধনী, 78তম সংবিধান সংশোধনী 44 সংবিধান সংশোধনী, 44তম সংবিধান সংশোধনী 1978 সালে এইটাকে বাতিল করা হয়েছে মৌলিক অধিকারের জায়গা থেকে। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, আমাদের এই পার্ট 3-র মধ্যে মৌলিক অধিকারের মধ্যে আমাদের যে একটাকে বলা হয় রিট বলে একটা শব্দ রয়েছে, অর্থাৎ সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এখানে কিন্তু আমাদের 5টা প্রতিবিধান রয়েছে, যার মধ্যে হ্যাবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, সার্সিওরারি, কিউ ওয়ারেন্টো এবং প্রোহিবিশন, এই 5টা বিষয় আমাদের এর মধ্যে রয়েছে। আর আর্টিকেল 20 মাথায় রাখবে, আর্টিকেল 20 এবং 21 এই দুটোকে কোনো রকমভাবেই মানে তোলা যায় না বা বন্ধ রাখা যায় না, এমনকি ন্যাশনাল এমার্জেন্সি জারি হলে পারেও আমাদের কিন্তু এটা বলবৎ থাকে, আর্টিকেল 20 অ্যান্ড 21। তো খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা, এটা মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন আমাদের, সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের কতগুলো তফসিলে বিভক্ত? তফসিলকে ইংরেজিতে বলা হয় শিডিউল। আমাদের যে সংবিধান, সেখানে মোট শিডিউলের সংখ্যা বা তফসিলের সংখ্যা সেটা হচ্ছে 12টা। দেখো, এই 12টা তফসিল যে রয়েছে, এটাকে মনে রাখার একটা ট্রিক রয়েছে, সেটা হচ্ছে টিয়ার্স অফ ওল্ড পিএম। এইভাবে কিন্তু আমরা 12টা তফসিল মনে রাখতে পারি। তার মধ্যে যেগুলো আমাদের পরীক্ষায় আসে আমি শুধু সেগুলোই বলি। এই দেখো, টি হচ্ছে 1 নাম্বার, ই 2, এ 3, আর 4, এস 5, ও 6, এফ 7, 8, 9, 10, 11, 12টা তফসিল। 12 নাম্বার তফসিলে হচ্ছে এম মানে হচ্ছে মিউনিসিপ্যালিটি, পি হচ্ছে পঞ্চায়েত। পরীক্ষায় এই দুটো খুব আসে। আচ্ছা, পঞ্চায়েতের যে পার্ট সেটা হচ্ছে পার্ট 9, মিউনিসিপ্যালিটির যে পার্ট সেটা হচ্ছে 9A। পঞ্চায়েতের যে আর্টিকেল সেটা হচ্ছে 243 থেকে 243O, আর এটা হচ্ছে 243P থেকে 243ZG পর্যন্ত তোমার হচ্ছে এটা। নেক্সট হচ্ছে ডি বলতে ডিফেকশন, অ্যান্টি ডিফেকশন যে রয়েছে, মানে দলত্যাগ বিরোধী আইন, এটা কিন্তু আমাদের এই জায়গাটাতে রয়েছে। এটা হচ্ছে 10 নাম্বার শিডিউলে আমাদের দলত্যাগ বিরোধী বিষয়টা রয়েছে। এগুলোই আমাদের পরীক্ষায় আসে। এই তাছাড়া এই টেরিটরি, এমুলমেন্ট, অ্যাফার্মেশন, রাজ্যসভা সিট, এগুলো কিন্তু স্পেশাল এরিয়া, এগুলো আমাদের পরীক্ষায় আসে না। এই 3টে জিনিস খুব আসে। তার মধ্যে দলত্যাগ বিরোধীটা কত নাম্বার শিডিউল, এটা কিন্তু খুব আসে পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। নেক্সট এবং লাস্ট কোশ্চেন আমাদের, সেটা হচ্ছে সূর্য নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দেয় কবে?
এই কোশ্চেনটা একটু ভালো করে তোমাদেরকে বলি, সেটা তোমাদের একবারে মনে থাকবে। ধরো এটা যদি আমাদের পৃথিবী হয়, তাহলে মাঝখানে হচ্ছে আমাদের নিরক্ষরেখা, এটা হচ্ছে নিরক্ষরেখা, এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি। এখানে হচ্ছে আমাদের কর্কটক্রান্তি রেখা, এটা হচ্ছে আমাদের 23.5 ডিগ্রি নর্থ, আর এটা হচ্ছে আমাদের মকরক্রান্তি রেখা, সেটা হচ্ছে আমাদের 23.5 ডিগ্রি সাউথ। ঠিক আছে, এই যে এটা আমাদের কর্কটক্রান্তি রেখা, এটা আমাদের কর্কটক্রান্তি, এটা আমাদের মকরক্রান্তি, আর এটা আমাদের নিরক্ষরেখা। তো একটা জিনিস তোমরা মাথায় রাখবে, সূর্য মানে পৃথিবী যেহেতু সূর্যের চারপাশে ঘোরে এবং পৃথিবী একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঘোরে, সেই কারণে, এবং পৃথিবীর সূর্যের চারপাশে একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে, এই সমস্ত কারণের জন্য সূর্য এবং পৃথিবীর অবস্থান সারা বছর এক হয় না। তো এটা যদি আমাদের সূর্য হয়, তাহলে এই সূর্য নিরক্ষরেখার ওপরে বছরে 2 দিন লম্বভাবে কিরণ দেয়, এক্স্যাক্ট নিরক্ষরেখার ওপরে অবস্থান করে বলে মনে হয়। তো এই 2 দিন যেটা আমাদের রয়েছে, একটা হচ্ছে আমাদের 23 সেপ্টেম্বর, আর একটা হচ্ছে আমাদের তোমার 21 মার্চ। তো আমি এটাকে উল্টো করে লিখি, হ্যাঁ, এখানে লিখলাম 21 মার্চ আর এখানে লিখলাম 23 সেপ্টেম্বর। তোমরা একটা জিনিস খেয়াল করো, 21শে মার্চ তারিখে সূর্য নিরক্ষরেখার উপরে লম্বভাবে কিরণ দেয়। এই সময় নিরক্ষরেখার উপরে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, অর্থাৎ নিরক্ষরেখার ওপরে কিন্তু এই সময় সমান দিন এবং সমান রাত থাকে। এটাকেই বলা হয় বিষুব, এই শব্দটাকে বলা হয় বিষুব, যার অর্থ সমান দিন এবং সমান রাত। তো বছরে আমরা 2 দিন পাচ্ছি, 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর, যে 2 দিন নিরক্ষরেখার উপরে সমানভাবে সূর্য কিরণ দেয় এবং 2 ভাগে ভাগ করে। তো তার মধ্যে সেপ্টেম্বর মাসের বৃষ্টি সদ্য হয়ে শেষ হয় শরৎকাল নাগাদ, তো জন্য সেপ্টেম্বরের এই সময়টাকে বলা হয় জল বিষুব। বিষুব মানে হচ্ছে সমান দিন রাত্রি, আর এটাকে বলা হয় হচ্ছে মহাবিষুব, এটাকে বলা হয় মহাবিষুব। ঠিক আছে, এবার দেখো সূর্য এখান থেকে আস্তে আস্তে ওপরের দিকে উঠতে শুরু করে, এটা আপাত গতি মনে হচ্ছে। তো এখানে যেতে সূর্যের 21শে মার্চ থেকে এই কর্কটক্রান্তি রেখার ওপরে সূর্যের যেতে সময় লাগে 21শে মার্চ তারিখ থেকে পাক্কা 3 মাস সময় তোমরা ধরো। মার্চের পরে এপ্রিল, মে, জুন মাস, এই 3 মাস সময় ধরে সূর্য নিরক্ষরেখা থেকে উপরের দিকে যায় এবং আমরা কর্কটক্রান্তি রেখার উপরে থাকি, এবং জুন মাসে আমাদের সবচেয়ে বেশি গরম লাগে। তো এটা এখান থেকে 21শে মার্চ থেকে এই সময়টা হচ্ছে 21শে জুন, এই সময় কিন্তু সূর্য কর্কটক্রান্তি রেখার উপরে শেষ দিনকে বলা হয় সংক্রান্তি, শেষ দিনকে বলা হয় সংক্রান্তি। এবং গরমের সময় আমরা কর্কটক্রান্তি রেখায় থাকি, তো আমাদের এখানে সূর্য আমাদের এখানে লাস্ট দিন, অতএব এটাকে বলা হচ্ছে কর্কট সংক্রান্তি। দেখো এখান থেকে 3 মাস যদি কর্কটক্রান্তি রেখায় আসতে সময় লাগে, তাহলে কর্কটক্রান্তি থেকে নিরক্ষরেখায় আসতে আবার 3 মাস লাগবে। তাই জুন মাসের পরে তোমরা 3 মাস কাউন্ট করো, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। এই যে দেখো 23শে সেপ্টেম্বর আবার নিরক্ষরেখার উপরে লম্বভাবে কিরণ দিচ্ছে, তাহলে এই দিনটা হচ্ছে জলবিষুব। এবার নিরক্ষরেখা থেকে চলে যাচ্ছে মকরক্রান্তি রেখার উপরে, একই রকম 3 মাস সময় লাগবে। তাহলে সেপ্টেম্বর থেকে 3 মাস হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। 22শে ডিসেম্বর হচ্ছে সূর্য মকরক্রান্তি রেখার উপরে শেষ দিন, তো এটাকে বলা হয় মকর সংক্রান্তি, শেষ দিনকে বলা হয় সংক্রান্তি। তো এটা হচ্ছে মকর সংক্রান্তি। আবার এখান থেকে 3 মাস লাগে, মার্চ মাসে আবার চলে আসে নিরক্ষরেখার উপরে। তো এরকম আমরা 4টে ডেট পাচ্ছি। একটা হচ্ছে জলবিষুব, মহাবিষুব, জল আছে মানে সেপ্টেম্বর মাস, অর্থাৎ 23শে সেপ্টেম্বর জলবিষুব, 21শে মার্চ হচ্ছে মহাবিষুব। ওকে, এরপরে চলে আসো 21শে জুন হচ্ছে কর্কট সংক্রান্তি, আর মকর সংক্রান্তি হচ্ছে 22শে ডিসেম্বর। আরেকটা জিনিস তোমাদের বলি, সেটা হচ্ছে দেখো একই টাইপের বিষুব, 2টো বিষুব আছে, এদের মাঝখানে কিন্তু 6 মাসের গ্যাপ, সেপ্টেম্বর থেকে মার্চ 6 মাস, অথবা মার্চ থেকে সেপ্টেম্বর 6 মাস। আবার দেখো সংক্রান্তি 2টো রয়েছে, এদের মধ্যেও কিন্তু 6 মাসের গ্যাপ, দেখো জুন থেকে ডিসেম্বর, ডিসেম্বর থেকে জুন, 6 মাসের গ্যাপ। এর বাইরে আরো 2টো তারিখ আছে যেখান থেকে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে, সেই 2টো তারিখ হচ্ছে, একটা হচ্ছে আমাদের 3রা জানুয়ারি, আর একটা হচ্ছে আমাদের 4ঠা জুন। ঠিক আছে, 3রা জানুয়ারি যে দিনটা, এই দিনটা হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয়, সেই জন্য এটাকে বলা হয় হচ্ছে অপসূর, এটাকে বলা হয় অপসূর অবস্থান। আর 4ঠা জুন হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে কাছে হয়, এটাকে বলা হয় অনুসূর অবস্থান। ঠিক আছে, এই 2টো
তেসরা জানুয়ারি এবং 4ঠা জুন। তো এই হচ্ছে আমাদের আজকের টপিক। তোমরা এটা পিডিএফ পেয়ে যাবে তোমাদের তোমরা টেলিগ্রাম চ্যানেলে গেলেই তোমরা পিডিএফ ঠিক পেয়ে যাবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখবে, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, টাটা।